ক্রসিং ওভার। ম্যাচ করো, আমি আর অপশন দিচ্ছি না। লেপটোটিন কি হবে? লেপটোটিন দশা, লেপটোটিন, স্টেজ। হ্যাঁ লেপটোটিন দশা হচ্ছে বুকি স্টেজ বলা হয়, কারণ এটা ফুলে তোড়ার মতো ক্রোমোজোম গুলো অ্যারেঞ্জ হয়ে যায়, সেজন্য লেপটোটিন দশাকে বুকি স্টেজ হয়। ঠিক, তারপর জাইগোটিনে কি হবে? এটা হচ্ছে সাইন্যাপসিস। সাইন্যাপসিস হবে। ঠিক, সাইন্যাপসিস। হুম। প্যাকাইটিন দশায় ক্রসিং ওভার। ক্রসিং ওভার, একদম কারেক্ট। প্যাকাইটিন স্টেজে কি হয়? ক্রসিং ওভার, রিকম্বিনেশন নোডিউল, এগুলো প্যাকাইটিন দশায় তৈরি হয়, ফর্মেশন হয়। আর ডায়াকাইনেসিসে টার্মিনালাইজেশন অফ কায়াজমা, কায়াজমার প্রান্তীয়করণ ঘটে। ঠিক আছে, কায়াজমা কখন তো কোন দশায় তৈরি হয়? ডিপ্লোটিন দশায়, তাই তো? লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন দশায় কায়াজমা ফর্মেশন হয়। কায়াজমা অলওয়েজ ইজ দ্য রেজাল্ট অফ ক্রসিং ওভার। হ্যাঁ, সবসময় যেন এটা ভুল না হয় যে কায়াজমা ক্রসিং ওভারের আগে হয়। আগে ক্রসিং ওভার হবে, তারপর কায়াজমা ফর্মেশন হয়। কায়াজমা ইজ দ্য রেজাল্ট, ফল আগে আসে না, আগে কাজ হলে তারপর ফল আসবে। ঠিক আছে, আগে ক্রসিং ওভার হলে তারপর কায়াজমা ফর্মেশন হয়। ঠিক আছে, কায়াজমা ইজ দ্য রেজাল্ট অফ ক্রসিং ওভার। হ্যাঁ, রেজাল্ট অফ ক্রসিং ওভার। অনেক বইয়েতেও ওই কায়াজমা প্যাকাইটিনে করা আছে, কিন্তু প্যাকাইটিনে হবে না। হ্যাঁ? ঠিক আছে, বোধহয় ক্লাস 11-এর ছায়া প্রকাশনী, ছায়া বা ছাত্রা কোনো একটা বইতে করা আছে। তো ওটা খেয়াল থাকে যেন যে কায়াজমা কখনোই, কায়াজমা ইজ দ্য রেজাল্ট অফ ক্রসিং ওভার, কায়াজমা হচ্ছে ক্রসিং ওভারের ফল। ঠিক আছে, আগে ক্রসিং ওভার হবে, তারপর কায়াজমা ফর্মেশন হবে। ঠিক, এবং ক্রসিং ওভার হয় প্যাকাইটিন দশায়, তারপর ডিপ্লোটিন দশায় কায়াজমা ফর্মেশন হয়। ঠিক আছে, ঠিক। পরের প্রশ্ন আমরা চলে আসি, প্রশ্ন নাম্বার 2। During S phase of cell cycle, during S phase of cell cycle, 1. Replication of DNA, replication of DNA takes place. Option 2, synthesis of tubulin protein. Protein takes place. Option 3, translation takes place. Option D, এই 4 নম্বর, both 1 and 3. হবে এবার, কারণ এটা হচ্ছে আমাদের এস ফেজে। হ্যাঁ, এস ফেজ ধরেই করতে হবে। কোনটা হবে বলো? Translation takes place. রেপ্লিকেশন অফ ডিএনএ। আচ্ছা, বাকিদের রেপ্লিকেশন অফ ডিএনএ, রেপ্লিকেশন অফ ডিএনএ তো হবেই, এটা তো একদম কনফার্ম যে রেপ্লিকেশন হয়। এবার কি কোনো প্রোটিন কি এস ফেজে তৈরি হয়? এটা একটা প্রশ্নের বিষয়।
বাকিরা? অপশন 4 হিস্টোন প্রোটিন তৈরি করে। হ্যাঁ, হিস্টোন প্রোটিন কিছুটা তৈরি হয়, রাইট? প্রোটিন তো কিছুটা তৈরি হয়। এবার সেই রেসপেক্টে আমরা যদি দেখি যে সেল সাইকেলে এস ফেজে কিছুটা ট্রান্সলেশনও হতে পারে। সব প্রোটিনের ট্রান্সলেশন হবে না, কিন্তু হিস্টোন প্রোটিন সিনথেসিস হয়, ঠিক আছে? তো সেই জন্য আমাদের অপশন 4 হবে, হ্যাঁ, এটার অ্যান্সার। কন্ট্রোভার্সি, কিন্তু সব প্রোটিন কিন্তু নয় আবার, কিন্তু কিছু তো হয়। তাহলে আমি তো এটা একদমই বলতে পারি না যে 3 একদমই হয় না, যদি ডিরেক্ট হয় না, ঠিক আছে? সেই জন্য কিছুটা অপশন 4 রাইট অ্যান্সার হবে, হ্যাঁ? তবে বেসিক্যালি ডিএনএ রেপ্লিকেশনই সেল সাইকেলে হয়, ঠিক আছে? রেপ্লিকেশন অফ ডিএনএ। কিন্তু আরএনএ আর প্রোটিন সিনথেসিস মেজর আমরা করেছিলাম কোন ফেজে? না, G2 ফেজে হয়। কিন্তু যদি ট্রান্সলেশন, সেই জন্য ট্রান্সলেশন, তাহলে আমাদের এরকম প্রশ্ন যদি দেয়, G1-এও হতে পারে, এস ফেজেও হতে পারে, জিটিতেও হতে পারে, এমন একটা প্রসেসের নাম, সেটা হচ্ছে ট্রান্সলেশন, ঠিক আছে? কারণ G1-এ কিছুটা হয়, G2-তেও। এবার ম্যাক্সিমাম বললে G2, ঠিক আছে? ম্যাক্সিমাম কোনটাতে হয় সেটা আলাদা, কিন্তু হয় তো কিছু প্রোটিন তো সিনথেসিস হয়, ঠিক আছে? সেই জন্য সেই রেসপেক্টে এটা 1 and 3, ঠিক আছে? তাহলে আমরা এখানে করে রাখি হিস্টোন প্রোটিন জয়েন্ট। Histone protein synthesized during S phase of cell cycle. Histone protein synthesis হয় histone protein synthesis হয় S phase of cell cycle. Histone occurs S phase, ঠিক আছে? হ্যাঁ, পরের প্রশ্ন আমি চলে আসি। প্রশ্ন নাম্বার আর আবার জিনিসটি আচ্ছা, তাহলে এই দুটো কোশ্চেন হলো আমাদের। কোশ্চেন আমরা চলে আসি। একটা সহজ প্রশ্ন, একটা সহজ প্রশ্ন নিতে যাক। When cell has stalled DNA replication, DNA replication for which checkpoint should be predominantly activated, should be predominantly activated? Option A, G1S checkpoint. Option B, G2M checkpoint. C, M checkpoint. D, both G2M and M checkpoint. Cell has stalled DNA replication, মানে
ডিএনএ রেপ্লিকেশন ফর ঠিকঠাক করে তৈরি হয় বা কোন ফেজে হয়? বলো, ভাবো কোনটা হবে। তাহলে জি1 ফেজ থেকে, কারণ স্টল রেপ্লিকেশন মানে কি, মানে অলরেডি এটা এস ফেজ চলে এন্ট্রি নিয়ে নিয়েছে, মানে রেপ্লিকেশন ফর্মটা ঠিক করে তৈরি হয় সেটা হতে পারে, কিন্তু এস ফেজে সে প্রবেশ করে গেছে। তাহলে এস ফেজের পর কোন চেক পয়েন্ট আছে সেটাই হবে অ্যান্সার। এস ফেজের পর আমাদের কোন চেক পয়েন্ট আছে? G2M চেক পয়েন্ট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে G2M চেক পয়েন্ট। ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো ডাউটস আছে? G2M চেক পয়েন্ট অ্যান্সার হবে কোন চেক পয়েন্টে? না, G2M চেক পয়েন্ট। ঠিক আছে, হয়েছে, ক্লিয়ার? G2M চেক পয়েন্ট। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4, সেলস, আমরা আগের দিনেও দিয়েছিলাম, সেল ইন G0 ফেজ, G0 ফেজ, অপশন এ টার্মিনেট the cell cycle, option B exit the cell cycle, option C enter the cell cycle, option D suspend the cell cycle. G0 ফেজে কি হয়? Suspend. Exit the cell cycle. এক্সিট দ্য সেল সাইকেল হবে, ঠিক আছে। সাসপেন্ড, এক্সিট সেল সাইকেল থেকে এক্সিট করে, সাসপেন্ডটা অ্যাকচুয়ালি অনেক সময় মানে সেল সাইকেল থেকে কিছু সময়ের জন্য, কিন্তু মানে এটা এক্সিট দ্য সেল সাইকেল। হ্যাঁ, ঠিক আছে, এক্সিট দ্য সেল সাইকেল, সেল সাইকেল থেকে এক্সিট করে, বাট রিমেন মেটাবলিক্যালি অ্যাক্টিভ। আমরা আগের দিনও বলেছিলাম ইট উইল এক্সিট ফ্রম দ্য সেল সাইকেল বাট রিমেন মেটাবলিক্যালি অ্যাক্টিভ। এতে অনেকগুলো মেটাবলিক অ্যাক্টিভিটিস চলতে থাকে। অনেক সময় এরকম কোশ্চেন দিতে পারে, এক্সিট দ্য সেল সাইকেল মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে এটা কোশ্চেনটা আরো এক্সটেন্ড করা যেত, মানে মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, এবার এরকম কোশ্চেনটা, এক্সিট দ্য সেল সাইকেল অ্যান্ড রিমেন মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ, এক্সিট দ্য সেল সাইকেল রিমেন মেটাবলিক্যালি অ্যাক্টিভ, দুটো অপশন এখানে এরকমও করে দেওয়া যেত, বা সাসপেন্ড দ্য সেল সাইকেল রিমেন মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ বা অ্যাক্টিভ, এরকম প্রশ্ন দিতে পারে। হ্যাঁ, কিন্তু মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে সেল, ঠিক আছে। সেল উইথড্র ফ্রম দ্য সেল সাইকেল। হ্যাঁ, ঠিক আছে, পরের প্রশ্ন, পরের প্রশ্ন, আচ্ছা এটা একটুখানি করা যাক। 5 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, ডিউরিং হুইচ ফেজ অফ, অলরেডি আমি বলে দিয়েছি, ঠিক আছে, অন্য কোশ্চেন দিই। এই কোশ্চেনটা একটু ভাবনা চিন্তা করে করতে হবে।
আগের দিনে কিছুটা পড়িয়েছিলাম একটা এরকম প্রশ্ন, একটু ডিফিকাল্ট এটা। After meiosis 1, the resultant daughter cell have option A, same amount of DNA as in the parent cell. In S phase. Option B, twice the amount of DNA in comparison to haploid gametes. Option C, same amount of DNA in comparison to haploid gamete. Four times the amount of DNA. Option D, 4 times the amount of DNA in comparison to haploid gamete. চিন্তা করতে হবে। বলছে আফটার মিওসিস 1, মানে মিওসিস 2 কিন্তু কমপ্লিট করেনি। মিওসিস 1 মানে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 কমপ্লিট করেছে সেলটা। হতে পারে আইডিয়া। মিওসিস 1 এ আচ্ছা, আমরা এখানে কিছু বলছে না সেলটা এস ফেজ কমপ্লিট করেছে কি করেনি, বা একটা সেল যখন মিওসিসে আসছে তার মানে তাকে ধরেই নিতে হবে সে এস ফেজ কমপ্লিট করে আসছে, ঠিক আছে? এটা এখানে বলা নেই, কিন্তু সেল যখন এম ফেজে মিওসিসে ঢুকেছে তার মানে কি সে অলরেডি এস ফেজ কমপ্লিট করে ঢুকছে, মানে ইন্টারফেজ কমপ্লিট করেছে, তাই তাকে এস ফেজে এই ডিভিশন ফেজে যেতে দিয়েছে। কারণ সেলের কিন্তু রেগুলেশন মিশন সিস্টেম কিন্তু কাউকে জাম্প করতে দেবে না, মানে G1 S G2 এম ফেজে যাবে। এটা আমি একটা ক্লু দিয়ে দিলাম। অপশন এ হবে। অপশন এ। আচ্ছা, বাকিদের কোনো আইডিয়া? আচ্ছা দেখা যাক, আমরা এই কোশ্চেনটা সলভ করি। আচ্ছা, এটা ফার্স্ট হচ্ছে আমার মিওসিস কোথায় হয় এটা ধরতে হবে। মিওসিস কোথায় হয়?
ডিপ্লয়েড সেলে, ঠিক আছে? মানে ডিপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড সেল তৈরি হয়। যে সেলগুলো মানে জার্ম সেলস, যেগুলো মানে প্যারেন্টাল যে সেল, সেটা কিন্তু নিজে ডিপ্লয়েড থাকে, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড তৈরি হয় মিওসিসে। তাহলে সেই সেলটা যদি ডিপ্লয়েড টুয়েন নাম্বার অফ ক্রোমোজোম থাকে, অ্যামাউন্ট ডিএনএ যদি 2C হয়, ঠিক, তাহলে সেলটা টুয়েন, অ্যামাউন্ট অফ ডিএনএ কত? দাঁড়াও, কেউ একজন জয়েন করবে। অ্যামাউন্ট অফ ডিএনএ হচ্ছে 2C। আমি এটা কেন ধরলাম যে ডিপ্লয়েড বলে, সেলটা ডিপ্লয়েড বলে আমরা কিন্তু এটা ধরছি। সেলটা যদি ডিপ্লয়েড না হতো তাহলে কিন্তু আমরা এটা ধরতে পারতাম না, ঠিক আছে? দাঁড়াও। তাহলে ডিপ্লয়েড সেল, তাহলে 2N, অ্যামাউন্ট অফ ডিএনএ হচ্ছে 2C, অ্যামাউন্ট অফ ডিএনএ আছে। এবার এই সেলটা যদি ডিভিশনে যেতে হয় তাকে তো এস ফেজ কমপ্লিট করতে হচ্ছে। তাহলে এস ফেজ যদি কমপ্লিট করে তাহলে এর মধ্যে এস ফেজে কি হয়? ক্রোমোজোম সংখ্যা রিমেন কনস্ট্যান্ট, ক্রোমোজোম যা ছিল 2N থাকবে, 2N থাকবে, আর অ্যামাউন্ট অফ ডিএনএ কত হবে? 4C হয়ে যাবে, ঠিক? অ্যামাউন্ট অফ ডিএনএ হবে 4C। এবারে এই সেলটা মাইটোসিস কমপ্লিট করছে। আমি আমি একবারে মাইটোসিসও যেতে পারে, বা একবারে ডিরেক্ট যদি মিওসিসে যায়, আমার যেহেতু জার্ম সেলস, তাহলে অনেক সময় এরা মাইটোসিস কমপ্লিট করে। সাপোজ আমরা যদি গোনিয়াম সেল দেখি, স্পার্মাটোগোনিয়াম সেল প্রথমে মাইটোসিস করে এই আমাদের প্রাইমোরিয়াল জার্ম সেলস থেকে স্পার্মাটোগোনিয়াম সেল তৈরি করে, তারপর মিওসিসে প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি করে, ঠিক আছে? মাইটোসিসও যা গেলেও মাইটোসিসে কি হয়? ক্রোমোজোম সংখ্যা রিমেন কনস্ট্যান্ট, অ্যামাউন্ট অফ ডিএনএও রিমেন কনস্ট্যান্ট, কারণ মাইটোসিস অ্যানাফেজে সেন্ট্রোমিয়ার স্প্লিট করে, ঠিক আছে? মাইটোসিস অ্যানাফেজে কি হয়? এখানে এটা যদি মাইটোসিসও যায় তাহলেও যা ছিল ক্রোমোজোম একই, নাম্বার একই থাকবে, প্লাস অ্যামাউন্ট অফ ডিএনএও একই থাকবে। এবারে এইটা যদি আমাদের মিওসিসে প্রবেশ করে, মিওসিস 1-এ প্রবেশ করে, মিওসিস 1 কমপ্লিট করেছে, মিওসিস 1 হচ্ছে কি হয়? মিওসিস 1-এ, মিওসিস 1-এর মধ্যে প্রোফেজ 1 আছে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1। এই অ্যানাফেজ 1 কি হয় না, এই অ্যানাফেজ 1-এ হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট করে। কে সেপারেট করে? হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট করে। হোমোলোগাস ক্রোমোজোম যেখানে সেপারেট করছে, তাহলে কি হবে? এইটা এন হয়ে যাবে ক্রোমোজোম সংখ্যা, আর অ্যামাউন্ট অফ ডিএনএও হাফ হয়ে যাবে, 2C হয়ে যাবে। যেহেতু অ্যানাফেজ 1-এ হোমোলোগাস ক্রোমোজোম আমার সেপারেট করে, অ্যানাফেজ 1-এ, ঠিক? এবারে আমরা আসি যেটা বলেছে কার কম্প্যারিজনে, গ্যামেটস। গ্যামেট সেলে কি থাকে? গ্যামেটস নিজে কি হয়? হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড, তাহলে এর ক্রোমোজোম সংখ্যা কি হবে? এন, অ্যামাউন্ট অফ ডিএনএ কি হবে? সি, ঠিক আছে? তাহলে এবার বলছে এবার কম্প্যারিজন কর, তাহলে এর রেসপেক্টে এর কি রকম? তাহলে ক্রোমোজোম সংখ্যা একই থাকবে, অ্যামাউন্ট অফ ডিএনএ কি হবে? ডাবল। তাহলে উত্তর কোনটা হবে? টুয়াইস দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ, এটা অ্যান্সার হবে। টুয়াইস দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ ইন কম্প্যারিজন টু হ্যাপ্লয়েড গ্যামেট। এটা গুগলেও ভুল দেওয়া আছে, ঠিক আছে? গুগল সার্চ করলেও এই প্রথম অ্যান্সারটা দেওয়া আছে, হ্যাঁ, ঠিক আছে? তো কোশ্চেন করার সময় অনেক ভাবনা চিন্তা, মানে এটা অনেক ভাবনা চিন্তা করতে হবে, নাহলে এটা আসবে না। মানে অ্যানাফেজ 1-এ কি হয়? হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট করে, যার জন্য অ্যামাউন্ট অফ ডিএনএ, এটা বলছে জাস্ট কমপ্লিটেড মিওসিস 1, আফটার মিওসিস 1 the resultant daughter cell have twice the amount of DNA in comparison to haploid gametes, ঠিক আছে? এটা ভাবনা চিন্তা না করলে এটা আসবে না, এটা অনেক কিছু
এটা ভেতরে একটু ডিপ কোশ্চেন, ঠিক আছে? তো এটা হবে টুয়াইস দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ অ্যাজ কম্পারিজন টু গ্যামেটস। ঠিক, সবার বোঝা গেছে? কারো ডাউটস আছে? কোনো ডাউটস থাকলে জিজ্ঞাসা করো, নিশ্চিত কোথাও যদি সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, আমরা কিছু ছোট ছোট বাংলা কোশ্চেন দিই, তাতে সবারই বুঝতে সুবিধা হয়। এটা কঠিন হয়ে যাচ্ছে। 6 নম্বর প্রশ্ন, তাহলে এই রেসপেক্টে এটা হবে আমাদের কি না, ওই অপশন 2টা যেটা ছিল, হ্যাঁ, তাহলে হবে কম্পারিজন। আমি এখানে লিখে দিচ্ছি টোয়াইস, এটা উত্তর কি হবে? টোয়াইস দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ in comparison to haploid gamete. In comparison to haploid gamete. আচ্ছা, না, পরের প্রশ্ন, সাইন্যাপসিস দাও এখানে join করো। আচ্ছা, পরের প্রশ্ন, সাইন্যাপসিস ঘটনাটি কোন উপদশায় ঘটে? তাহলে এটা হলো 6, সাইন্যাপসিস ঘটনাটি ঘটনাটি কোন উপদশায় ঘটে? অপশন এতে আছে প্যাকাইটিন, প্যাকিটিন বা প্যাকিটিন, প্যাকাইটিন, প্যাকিটিন বা প্যাকাইটিন, হ্যাঁ, আমি ইংলিশ টার্মটা লিখে দিই, PACHITIN, রাইট। বি জাইগোটিন, সি লেপ্টোটিন, ডি ডিপ্লোটিন। জাইগোটিন। হ্যাঁ, জাইগোটিন দশক, তাই তো? ডি হচ্ছে ডিপ্লোটিন, হ্যাঁ, জাইগোটিন দশা ডিপ্লোটিন। সাইন্যাপসিস ফর্মেশন অফ সাইন্যাপসিস, যেখানে হোমোলোগাস ক্রোমোজোম গুলো সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের দ্বারা যুক্ত হয়, ঠিক আছে? সাইন্যাপসিস হবে জাইগোটিন উপদশা, ঠিক আছে? ঠিক, পরের প্রশ্ন আমরা চলে আসি, 7 নম্বর। 7 নম্বর প্রশ্নে ফার্স্ট হচ্ছে, এটা আমরা কালকে পড়িয়েছিলাম, বলছিলাম এরকম প্রশ্ন আসতে পারে। অ্যানাফেজ if APCC is defective in a human cell, so দাঁড়াও, এখান থেকে সমস্যা হয়। If APCC remain defective, ঠিক আছে, যদি APCC ডিফেক্টিভ হয় তাহলে কি হবে in a human cell?
অপশন এ আছে কি ক্রোমোজোম উইল বি ফ্র্যাগমেন্টেড, ক্রোমোজোম will be fragmented. Option B, chromosome will not segregate, chromosome will not segregate. Segregate. Option C, recombination of chromosome arms will occur. Recombination of chromosome arm will occur. Option D, chromosomes will not condense. হবে কোনটা হতে পারে? এপিসিসি ডিফেক্টিভ আমরা কালকে বলেছিলাম, কালকে হাসিনা কথা গেল, কালকে আমরা এটা পড়িয়েছিলাম। এপিসিসি যদি ডিফেক্টিভ হয় তাহলে কি হবে? এপিসিসি আমি একটু বলে দিই যাদের আগের দিনে না। এপিসিসি হচ্ছে কি অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স। হ্যাঁ, এটা আমরা আগের দিনে বলেছিলাম যে এপিসির রোল হচ্ছে অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স। হ্যাঁ, এটা কি করে না মেটাফেজ থেকে অ্যানাফেজ ট্রানজিশনে ঘটায়। ঠিক আছে, প্রমোটিং কমপ্লেক্স এর কাজ হচ্ছে সিকিউ মানে যখন মেটাফেজ দশায় একটা সেল আছে এপিসিসি করে কি না সিডিসি20 সঙ্গে এটা সিডিসি20 বলে একটা প্রোটিন আছে। যখন মেটাফেজ কমপ্লিট হয়ে গেছে তখন এরা কি হয় এপিসিসি সিডিসি20 সঙ্গে কম্বাইন করে, না হলে এরা ফ্রি থাকে। যখন এপিসিসি সিডিসি20 সঙ্গে কম্বাইন করে তখন এই কম্বিনেশনের ফলে একটা এই সিকিউরিন বলে একটা প্রোটিন আছে। সিকিউরিন কি কাজ কি না সেপারেজ কে ইনঅ্যাক্টিভ রাখা। সেপারেজ হচ্ছে একটা এনজাইম, হ্যাঁ, যে কি করে না মেটাফেজ থেকে অ্যানাফেজ দশায় যেতে গেলে ক্রোমোজোমের মাঝে মেটাফেজ দশায় কি হয় ক্রোমোজোমের মাঝে এরকম ব্লু লাইট কোহেসিন প্রোটিন থাকে, কিছু ব্লু লাইটস প্রোটিন থাকে। এটা নট সাইনাপনিমাল কমপ্লেক্স মিওসিসে নয়, এটা মাইটোসিসে হয়। ঠিক আছে, এই এপিসিসি রোল হচ্ছে সেল কি করে বুঝতে পারে যে আমার মেটাফেজ অলরেডি কমপ্লিট হয়েছে। মেটাফেজ কমপ্লিট হয়েছে সেটা বোঝার জন্য ওর কাছে একটা সিগন্যাল যায়। ঠিক আছে, যে সিগন্যালটা কি করে যে সিগন্যালটা ওকে এই সাপোর্টটা দেয়। ঠিক আছে, সিগন্যাল দেয় নোটিফিকেশন দিতে পারে আজকে নাহলে কালকে দেবে, তাই তো। তো এপিসিসি সিডিসি20 সিডিসি20 কি না এটা একসঙ্গে এরা যখন ফ্রি থাকে তখন সিকিউরিন অ্যান্ড সেপারেজ কি করে না সিকিউরিন কি ইউবিকুইটিন অ্যাড করে, ইউবিকুইটিন দিয়ে সিকিউরিনকে কি হয় ডিগ্রেড করে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে সিকিউরিন যদি এখান থেকে সরে যায় তখন সেপারেজ কি হয় অ্যাক্টিভ হয়ে যায়। সেপারেজ অ্যাক্টিভ হয়ে যায়। তো এই অ্যাক্টিভ এনজাইম কি করে না এদের মাঝে যে কোয়েসিন বন্ড আছে মেটাফেজ স্টেজ থেকে অ্যানাফেজ ট্রানজিশনে সাহায্য করে, ক্রোমোজোম গুলোকে পোলওয়ার্ড মাইগ্রেশনে সাহায্য করে। ঠিক আছে, মানে মেটাফেজ টু অ্যানাফেজ ট্রানজিশন হতে সাহায্য করে। তার মানে কি হবে ক্রোমোজোম সেপারেশন হবে না, ক্রোমোজোম উইল নট সেগ্রিগেট। অ্যান্সার হবে
ক্রোমোজোম গুলো সেপারেট হবে না যদি এপিসিসি মানে মেটাফেজ দশা থেকে অ্যানাফেজ দশা যাবে না। এটা এই কোশ্চেনটা এরকম অ্যান্সার হতে পারে যে অ্যানাফেজ মেটাফেজ টু অ্যানাফেজ ট্রানজিশন হবে না। ঠিক আছে, আচ্ছা আমরা একটা সহজ প্রশ্ন দিই সবার জন্য। সহজ প্রশ্ন হচ্ছে, এটা বোঝা গেছে, কারো ডাউট থাকলে বলবে, যেখানে কোথাও যদি ডাউট হয়। এপিসিসি এর কাজ হচ্ছে এর মেটাফেজ দশা থেকে অ্যানাফেজ দশায় নিয়ে যাওয়া, মাইটোসিস মেটাফেজ থেকে অ্যানাফেজ দশায় নিয়ে যাওয়া। হ্যাঁ, আমার একটা কোশ্চেন দিই, ম্যাচিং গুলো খুব সহজ থাকে। ঠিক আছে, আমরা লেপটোপ্রিন জাইগোটিন দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এটা একই রকম। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন, কলাম 1 C1 C2। পেয়ারিং অফ, অপশন এ তে আছে পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম, পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম। অপশন বি ক্রসিং ওভার অকার, ক্রসিং ওভার। অপশন সি chiasmata visible, অপশন ডি টার্মিনালাইজেশন অফ chiasma, টার্মিনালাইজেশন অফ chiasma। আচ্ছা, কলাম 2 তে আমরা যদি করি পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম, এক হচ্ছে ডায়াকাইনেসিস, অপশন 2 ডিপ্লটিং, থ্রি হচ্ছে প্যাকাইটিন, আর 4 হচ্ছে জাইগোটিন। বলো কোনটা? মিওসিস থেকে এটা কোশ্চেন আছে। হোমোলোগাস ক্রোমোজোম, হ্যাঁ, পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোমস। হ্যাঁ, ক্রোমোজোমস। করা যাবে না? পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম, A4 হুম, A4 পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম জাইগোটিন, একদম কারেক্ট। ক্রসিং ওভার B3 B3 প্যাকাইটিন, ঠিক। কায়াজমাটা ভিজিবল, কায়াজমা, হুম, 2 2 ঠিক, কায়াজমা ভিজিবল। আর হচ্ছে টার্মিনালাইজেশন অফ কায়াজমা ডায়াকাইনেসিস, রাইট, একদম কারেক্ট। ঠিক আছে, টার্মিনালাইজেশন অফ কায়াজমা। একই টাইমে জয়েন করলে কি হয়, সুবিধা হয়। পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার হয় জাইগোটিন দশায়, ক্রসিং ওভার হয় প্যাকাইটিন দশায়, কায়াজমা ভিজিবল হয় ডিপ্লোটিন দশায়, আর টার্মিনালাইজেশন অফ কায়াজমা হয় ডায়াকাইনেসিস দশায়। ঠিক আছে, ঠিক। কোশ্চেন নাম্বার 9, pick out odd one with respect to cytokinesis in plant cell। প্ল্যান্ট সেলের সাইটোপ্লাজমের রেসপেক্টে কোনটা অড? অপশন এ
cell plate formation, option B, phagmoplast formation, option C, centripetal, option D, centrifugal. সাইটোকাইনেসিস ইন প্ল্যান্ট সেল কোনটা হবে? বলছে ওড ওয়ান আউট, মানে কোনটা ঠিক নয় সেটা বার করতে হবে। পিক আউট ওড ওয়ান। মানে এখানে একটি ভুল আছে, বাকি সব ঠিক আছে কিন্তু। কোশ্চেন কঠিন করবো বলে, ইজি কোশ্চেন তো আছেই, যেমন ডিএনএ রেপ্লিকেশন কোন ফেজে হয়, ও সবাই পারবে, এস ফেজ দশায় হয়। ঠিক আছে, তো সহজ প্রশ্ন আসতে পারে, আবার কঠিন প্রশ্নও আসতে পারে। বিশেষ করে আমাদের ওই ভার্টিব্রেট ইনভার্টিব্রেট ওই ক্লাসিফিকেশনটা আমরা করাবো, হ্যাঁ, এমসিকিউ গুলো। ঠিক আছে, ক্লাসিফিকেশন থেকেও অনেক সময় এমসিকিউ প্রশ্ন বেশ ভালো কঠিন আসে। বিশেষ করে ওই আগের বাড়ি মাদ্রাসাতে একটা কোশ্চেন দিয়েছিল বোধহয়, ব্ল্যাকোফোরা মানে ইয়ে থেকে মোলাস্কান একটা এক্সাম্পল দিয়ে তার ক্লাসিফিকেশন থেকে দিয়েছিল। ক্লাসিফিকেশন গুলো একটু ডিফিকাল্ট, ওখান থেকেও আমরা দেবো, কোশ্চেন দেবো। ঠিক আছে, কোনটা হবে এটা? আচ্ছা, ফার্স্ট হচ্ছে সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিফিউগাল হবে না সেন্ট্রিপিটাল হবে, কোনটা? প্ল্যান্ট সেল সেন্ট্রিফিউগাল। ওড ওয়ান না, সেন্ট্রিপিটাল হয়। হ্যাঁ, মানে এর ওড ওয়ান হবে, ওড ওয়ান, মানে এটা ভুল কোনটা? অ্যান্সার হবে ওয়ান, হ্যাঁ, এমনি সেন্ট্রিফিউগাল সেন্ট্রিপেটাল। হয়, এমনি সেন্ট্রিফিউগাল হয়, রাইট? ঠিক আছে, কিন্তু এখানে অ্যান্সার হবে ওড ওয়ান হচ্ছে আমাদের সেন্ট্রিপিটাল। সেন্ট্রিপেটাল। ঠিক আছে, হ্যাঁ স্যার। এই কোশ্চেনটা একটা এই এই কোশ্চেনটা একটা ভালো কোশ্চেন ছিল এখানে। এই কোশ্চেনটা একটু সবাই দেখবে। তো আপনার মিওসিস ওয়ান রেজাল্টেন্ট ডটার সেল ল্যাব, এটা আমি করে দিয়েছি অলরেডি। ঠিক আছে, এটা রেকর্ড থাকবে, তো একবার দেখবে সবাই। ভালো প্রশ্নটা, খুব ভালো প্রশ্ন। মানে বেশিরভাগই প্রথম টিকে সবারই একটা ভুল হয়ে যাবে, কিন্তু সেকেন্ড চিন্তা ভাবনা করলে ওটা কিন্তু আসবে সেকেন্ড অপশন। হ্যাঁ, এটা অড ওয়ান আউট সেন্ট্রিপিটাল। হ্যাঁ, ঠিক আছে। আর এমনি আমরা বলেছিলাম যে কোষ বিভাজনের সময় কি হয়, কোষ বিভাজনে যেহেতু উদ্ভিদ কোষে কি হয়, মাঝে একটা সেল প্লেট বা কোষ পাক বা ফ্র্যাগমোপ্লাস্ট ফর্মেশন হয়, আর হয়ে দুটো সেল আলাদা হয় সাইটোকাইনেসিসের সময়, মাঝে একটা এরকম কোষপাত বা সেল প্লেট ফর্মেশন হয়। আর অ্যানিমাল সেলের ক্ষেত্রে কি হয়, এরকম ক্লিভেজ ফারো ফর্মেশনের মাধ্যমে সাইটোকাইনেসিস হয়। ঠিক আছে, মাঝ বরাবর দুটো সেল ভেঙে যায়। তো এটা হবে আমাদের অড ওয়ান হচ্ছে সেন্ট্রিপিটাল, প্ল্যান্ট সেলের সেন্ট্রিফিউগাল দেখা যায় না। ঠিক আছে, ঠিক। পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা এটা সহজ সহজ দিই, নাহলে আবার সবাই না পারলে বোরিং হবে। সহজ প্রশ্নের মধ্যে, আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশন কোন ফেজ হয়, ওই প্রশ্ন কিন্তু আসে অনেকবার। ইজি প্রশ্নও আসে, যে আসে না তা নয়। হ্যাঁ, যে সেল সাইকেলে কোন ফেজে। আচ্ছা, সেন্ট্রিওল ডুপ্লিকেশন হয়, আমরা আগের দিনও বলেছিলাম সেন্ট্রিওল ডুপ্লিকেশন হয় কোন ফেজে? সেন্ট্রিওলের ডুপ্লিকেশন মনে আছে? সেন্ট্রিওল এস ফেজ, হ্যাঁ, সেন্ট্রিওলের ডুপ্লিকেশন, ঠিক। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন দিই। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার অফ ক্রোমোজোম, এই প্রশ্নটা এবারে বোধহয় মাদ্রাসায় দিয়েছিল।
centromere of chromosome split and chromatids separate in centromere of chromosome split and chromatids separate in অপশন এ তে আছে অ্যানাফেজ 2, অপশন বি তে আছে অ্যানাফেজ 1, অপশন সি তে আছে মেটাফেজ 2, অপশন ডি তে প্রফেজ 2, Phase 2. প্রফেজ 2। তাহলে অ্যানাফেজ Anaphase 2. ঠিক, একদম কারেক্ট, অ্যানাফেজ 2। হ্যাঁ, এই সেন্ট্রোমিয়ার স্প্লিট করে। আর আমরা বলেছিলাম হোমোলোগাস ক্রোমোজোম সেপারেটিং অ্যানাফেজ 1। হ্যাঁ, এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণ কম্পিটিটিভ এক্সাম ভীষণ আসে, আর এখানে সবারই কিন্তু মানে সমস্যা হয়। সেন্ট্রোমিয়ার স্প্লিট করে আর একটা হোমোলোগাস ক্রোমোজোম সেপারেটিং অ্যানাফেজ 1। হ্যাঁ, ঠিক আছে, ঠিক। এই তো। আচ্ছা, এইটা একটা কোশ্চেন দেওয়া যাক, যদিও ইজি, তাও ইফ there are 20 chromosomes in G1 phase, then what will be the chromosome number after S phase? S phase, হ্যাঁ, S phase এর পর ক্রোমোজোম নাম্বার কত হবে? 20 ক্রোমোজোম আছে, 20টা ক্রোমোজোম। S phase আমি আর অপশন দেব না, ইজি। হ্যাঁ, 20. বাকিরা সবাই 20 ক্রোমোজোম। হ্যাঁ, 20 থাকবে, ঠিক, অ্যান্সার হবে 20। হ্যাঁ, কারণ ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না, এস পেজে জাস্ট অ্যামাউন্ট অফ ডিএনএ ডাবল হয়। হ্যাঁ, ক্রোমোজোম সংখ্যা এরকম আমরা একটা গ্রাফ আগের দিনে পড়িয়েছিলাম, যে এই গ্রাফটা দিয়ে একটা প্রশ্ন দিই, ঠিক আছে, যা থাকবে ক্রোমোজোম সংখ্যা মনে থাকে যেন রিমেন সেম, বাট অ্যামাউন্ট অফ ডিএনএ ডাবল, ঠিক আছে, যা থাকবে ডাবল হবে। এরকম আমরা একটা গ্রাফ করিয়েছিলাম কালকে ক্লাসে, এরকম এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে ছিল। এগুলো একটু অ্যাডভান্স লেভেল কোশ্চেন, মানে যাদের প্রথম দিকটা পড়া আছে তাদের জন্য এগুলো সুবিধা। টাইম দেওয়া আছে। আচ্ছা, এখানে বলছে এটা 4C 2C, সাপোজ এখানে A B C আর D। A B B এটা হলো C, ঠিক আছে, এরকম। এবারে বলছে এটা এক্স অ্যাক্সিস বরাবর টাইম, ওয়াই অ্যাক্সিস বরাবর দিয়ে চুজ দ্য কারেক্ট অপশন, চুজ দ্য কারেক্ট অপশন। এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা ফোর্স, আমার ফোর্সিটা একটু উপরে হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা আর একটু নিচে হবে, মানে এর প্যারালাল হবে, ফোর্সি ডাবল হওয়া উচিত, ফোর্সিটা আর একটু নামিয়ে দিতে হবে, দাঁড়াও, নাহলে প্রশ্নটা একটু ভুল হয়ে যাবে।
এটা মোটামুটি আমরা পড়ে ফেলেছি, ঠিক আছে। এটা এটা 4C করলাম, এটা 2C করলাম, যদিও ডাবল হচ্ছে না, ঠিক আছে, স্পেসে, ঠিক আছে। মানে ইমাজিন করে নিলেই হবে ডাবল হচ্ছে, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট অপশন, কারেক্ট ম্যাচ। অপশন এ, histone protein formation, histone protein formation. B, DNA content and number of chromosome become double. Option C, tubulin protein formation. Option D, genetic material as chromatin. রাহুল, এটা একটু ডিফিকাল্ট, তাও করা উচিত, মানে এটা ধরতে পারলে তবেই পারবে। অড ওয়ান বলেছে, হ্যাঁ। চুজ দ্য, নট, সরি সরি সরি, দাঁড়াও এক মিনিট। চুজ দ্য কারেক্ট ম্যাচিং, আচ্ছা কারেক্ট ম্যাচিং, হ্যাঁ কারেক্ট ম্যাচিং, হ্যাঁ কোনটা ঠিক আছে, কারেক্ট ম্যাচিং করতে হবে, ঠিক আছে। এ, হিস্টোন প্রোটিন ফরমেশন। আচ্ছা, আগে ফেজ গুলোকে ভেবে নিলেই সবচেয়ে ভালো হবে, কোনটা কোন ফেজ, তাহলে এটা আরো বেশি। Option B. হুম, অপশন Option B. B. বি, 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 বি। অপশন বি, ডিএনএ contain a number of chromosome become double. নাম্বার অফ ক্রোমোজোম তো কোনোভাবেই হবে না, ডাবল কি করে হবে? মানে এখানে তো আমাদের অ্যাকচুয়ালি এটা 2C নিয়ে স্টার্ট করছে, তার মানে এখানে কি হচ্ছে 4C হয়ে যাচ্ছে, মানে এটা 4C থেকে 4C আছে, এইটা 2C ছিল, 2C থেকে 4C হচ্ছে, তার মানে এটা এস ফেজ। এস ফেজে তো নাম্বার অফ ক্রোমোজোম চেঞ্জ হয় না, ঠিক কিনা? তার মানে আমার এখানে এমন একটা ফেজ আছে যেখানে 4C থেকে 4C থাকে, মানে ক্রোমোজোম ডাবল পর, মানে কি কোনটা? এস ফেজের পরের ফেজ কোনটা? এস ফেজ, G1, S, G2, ডি অপশন B2. G2। Hmm. আর G2 তে কি হয়? টিবিউলিন প্রোটিন সিনথেসিস হয়, অপশন সি হবে, Hmm. ঠিক আছে। মানে ওইভাবে ভেবে এখানে করতে হবে। ভালো প্রশ্ন। বাংলা বইগুলোতে প্রশ্ন তো ওই পাতি পাতি একদম সেই বাচ্চা, মানে ও খুব ইজি কোশ্চেন রেখেছে। ও তো বেসিক লেভেলে ওইগুলো, এগুলো একটু অ্যাডভান্স লেভেল, মানে এখানে ভাবনা চিন্তা করতে পারি। 4C থেকে 2C থেকে 4C হচ্ছে, মানে কি এটা এস ফেজ হবে, সিম্পল। আর এটা 4C থেকে 4C আছে, মানে কি G2, আর এটা G1, তাহলে G1 S G2, এটা ডিভিশন ফেজ। আমরা এটা আগের দিনে এই গ্রাফটা করিয়েছিলাম, মানে প্রশ্নটা করায়নি, কিন্তু গ্রাফটা করিয়েছিলাম যে 2C থেকে 4C হয়, এরকম ভাবে কোশ্চেন দিতে পারে, হ্যাঁ। তাহলে G1 S G2 ফেজ, হ্যাঁ, G2 ফেজে টিবিউলিন প্রোটিন সিনথেসিস, হ্যাঁ, অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে। পরের প্রশ্ন, এটা একটুখানি অন্যরকম।
প্রশ্ন ঠিক আছে। ঠিক, পরের প্রশ্ন দেখা যাক। এটা এই আগের দিনেও আমরা এরকম একটা দিয়েছিলাম। ইচ সেলের ইচ সেল, সাপোজ কোথায় গেল 30, a yeast cell yeast and a human cell completes cell cycle in dash and dash respectively. এখানে অপশন দিয়ে দিই। 90 মিনিটস, মিনিটে আছে আমার 1440 মিনিট। অপশন বি 1440, 90, সি 30, সিক্সটি, অপশন ডি 60 মিনিট 30 মিনিট। কতক্ষণে সেল সাইকেল কমপ্লিট করে? আচ্ছা, মানুষের ক্ষেত্রে হয়, হিউম্যান সেলের একটা সেল সাইকেলের ডিউরেশন কত হয়? 24 আওয়ার্স নিয়ার অ্যাবাউট। তাহলে এটাকে 60 দিয়ে গুণ করলে কত আসবে? 4 × 24 4 হাতে 2, 12 2 14, 1440 মিনিট। হ্যাঁ, তাহলে মানুষের সেলের ক্ষেত্রে হবে কি 24 আওয়ার সেল সাইকেল হয়, আর ইস্টের ক্ষেত্রে 90 মিনিট। হ্যাঁ, ঠিক আছে, এটা হবে 24 আওয়ার্স ইকুয়াল টু 4, এটা আর এটা হবে 90 মিনিটস। হ্যাঁ, তাহলে অপশন হবে অপশন এ, ইস্টের জন্য 90 মিনিট আর এদের জন্য। ঠিক আছে, আচ্ছা পরের একটা প্রশ্ন করা যাক। বলছে প্রোটিন রিকোয়ার্ড ফর স্পিন্ডল অ্যাপারেটাস ফরমেশন, প্রোটিন required for spindle apparatus formation is synthesized during অপশন এতে আছে G1 ফেজ, 2 তে আছে S ফেজ, 3 তে আছে G2 ফেজ, M ফেজ। G2 phase. প্রোটিনস রিকোয়ার্ড ফর, হ্যাঁ ঠিক আছে, কারণ কোন প্রোটিন হবে আমাদের স্পিন্ডল অ্যাপারেটাস ফরমেশনে সাহায্য Tubulin. করে? টিবিউলিন। হ্যাঁ, ইনডিরেক্টলি ওই টিবিউলিন প্রোটিনকেই চাইছে, টিবিউলিন প্রোটিন সিনথেসিস। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের G2 ফেজ। হ্যাঁ, টিবিউলিন প্রোটিন সিনথেসিস, টিবিউলিন প্রোটিন মাইক্রোটিবিউল ফরমেশনে সাহায্য করে। ঠিক আছে, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এরা হচ্ছে আমাদের সাইটোস্কেলিটন প্রোটিন। ঠিক আছে, যারা এই টিবিউলিন হচ্ছে মনোমার, আলফা টিবিউলিন থাকে, বিটা টিবিউলিন থাকে, ওরা
হেটেরোডাইমার ফর্ম করে এবং ওদের দুটো করে এন্ড থাকে, আলফা টিবিলিন আর বিটা টিবিলিন, যা বিটা আলফা বিটা বিটা আলফা এইভাবে ওরা অ্যাটাচ হয় এবং এর একটা প্রান্ত থাকে পজিটিভ প্রান্ত হয়, মানে যেদিকে গ্রোয়িং হয়, মানে বাড়তে থাকবে। সাপোজ এখানে আলফা বিটা এইভাবে এই দিকটা বাড়বে, এই দিকটা একদিকে যে দিকটা নেগেটিভ এন্ড থাকে সেই দিকটা ছোট হয় গ্রাজুয়াল। এইভাবে ওরা মেটাফেজ থেকে অ্যানাফেজ ট্রানজিশনে সাহায্য করে আর কি টিবিউলিন প্রোটিনগুলো, মাইক্রোটিবিউলের যে ওরিয়েন্টেশন হয়, হ্যাঁ, জি2 ফেজ টিবিউলিন প্রোটিন। ঠিক, আচ্ছা এটা একটা করা যাক। বলছে সেটা হলো 15 হয়। 15 নম্বর কোশ্চেন হচ্ছে, ইফ ওভাম has 20 picogram, পিজি মানে picogram of DNA, then what would be picogram DNA, picogram DNA, then what would be the DNA content in its myocyte at G2 phase? Myocyte से G2 phase है। Ovum has 20 picogram DNA, 120 picogram, 20 picogram, 3 হচ্ছে 40 picogram, 40 picogram, 80 picogram। ঠিক আছে, কোনটা হবে? 40 picogram, বাকিদের বলছে ওভাম হ্যাজ 20 পিকোগ্রাম। আচ্ছা, ভাবো কোশ্চেনটা কি হবে, কিভাবে হবে? 40 বলছে মিওসাইট অ্যাট G2, G2 তে, হ্যাঁ, মানে এ অলরেডি মিওসিস কমপ্লিট করে G2 তে কত আছে, মানে এস ফেজ কমপ্লিট করে এসছে। আর ওভাম মানে কি, সে অলরেডি মিওসিস 1 কমপ্লিট করে এসছে। ব্যাকে যেতে হবে, হ্যাঁ, কিভাবে যেতে হবে দেখো, এগুলো খুব কঠিন কোশ্চেন। সেগুলো হচ্ছে 20 পিকোগ্রাম আছে, তাহলে 20 পিকোগ্রাম তাহলে ওভামের মধ্যে আছে 20 পিকোগ্রাম, 20 পিজি, তার মানে এটা হ্যাপ্লয়েড ইন, আমরা সি ক্যালটু কত ধরতে পারি? 20 পিকোগ্রাম, আচ্ছা, তো মিওসাইট আর একটা এখানে, আবার যদি মাইটোসিসও হয়, তো ম্যাক্সিমাম একটা 40 হবে, 40 হওয়া উচিত, ঠিক? কারণ মিওসিস 1 কমপ্লিট করে আসছে, একটাই তো মিওসিস 1 এ, অ্যানাফেজ 1 এ ওখানে হাফ হবে। অ্যানাফেজ 1 যদি অ্যানাফেজ 1 পেরিয়ে আসে, ওখানে 40 হওয়া উচিত, হ্যাঁ, 40 কিলোগ্রাম। ঠিক আছে,
হ্যাঁ বাকিদের হয়তো বোঝা যায়নি। মিওসাইটস আছে, মিওসাইটস এর মধ্যে এখানে হচ্ছে ওই অ্যানাফেজ 1 কমপ্লিট করেছে। এবার আরেকটা জিনিস এখানে ভাববার আছে, সেটা হচ্ছে অ্যানাফেজ 2 তে কারণ এই মিওসাইট মানে অলরেডি অ্যানাফেজ 2 ও কমপ্লিট করে এসেছে। যদি অ্যানাফেজ 2 ও কমপ্লিট করে তাহলে অ্যানাফেজ 2 তে যদিও সেন্ট্রোমিয়ার স্প্লিট করে, যদিও ক্রোমোজোম নাম্বারে চেঞ্জ হবে না, কিন্তু অ্যামাউন্ট অফ ডিএনএ তো কিছুটা হলেও চেঞ্জ হবে। সেন্ট্রোমিয়ার অ্যামাউন্ট অফ ডিএনএ কি হয় যদি অ্যানাফেজ 2 তে সেন্ট্রোমিয়ার আছে, হাফ হয়ে যায়। অ্যামাউন্ট অফ ডিএনএ যদি হাফ হয়ে যায়, তাহলে এইখানে অ্যামাউন্ট অফ ডিএনএ হাফ হলে, এইখানে যদি অ্যামাউন্ট অফ ডিএনএ হাফ হয়, তাহলে এ অলরেডি ওভাম মানে মাইটোসিসও ওভাম হ্যাজ 20 পিকোগ্রাম। বলছে মিওসাইট মানে যেই সেলটা মানে যে সেলটা মিওসিসে পার্টিসিপেট করছে, মানে আমাদের সাপোজ প্রাইমোডিয়াল জার্ম সেল, আমাদের প্রাইমোডিয়াল জার্ম সেলস থেকেই তো প্রাইমারি ওসাইট বা প্রাইমারি ওসাইট, তারপর সেকেন্ডারি ওসাইট বা উগোনিয়াম, আমরা উগোনিয়াম ধরতে পারি, গোনিয়াম সেল, যেটাই তো মিওসাইট অ্যাকচুয়ালি, ঠিক আছে। মানে উগোনিয়ামে বলছে ওভামে 20 পিকোগ্রাম আছে, তাহলে উগোনিয়ামে কত হবে? উগোনিয়াম ডিপ্লয়েড হয় 20, আর হচ্ছে অ্যামাউন্ট অফ ডিএনএ। এবার উগোনিয়াম থেকে প্রাইমারি ওসাইট হওয়ার সময় কি কমপ্লিট করে? প্রাইমারি ওসাইট থেকে সেকেন্ডারি ওসাইট, ঠিক আছে। তার মানে এখানেও মিওসিস 1 কমপ্লিট করছে, এখানে মিওসিস 2, তার মানে এটা আমাদের টোটাল 40 40 40 আর একটা 80 পিকোগ্রাম হবে, হ্যাঁ ঠিক আছে। কারণ এই মিওসিস 1 ও কমপ্লিট করছে, মিওসিস 2 ও কমপ্লিট করছে। মিওসিস 2 যখন কমপ্লিট করছে, এখানে অ্যানাফেজ 2 আছে। অ্যানাফেজ 2 তে যদিও ক্রোমোজোম নাম্বার কমে না, কিন্তু অ্যামাউন্ট অফ ডিএনএ টা কমে যাবে, কারণ এর 4টে ক্রোমাটিড ছিল তো, দুটো মাঝ বরাবর ক্রোমাটিড বরাবর ভেঙে যায়, তাহলে অ্যামাউন্ট অফ ডিএনএ টা হাফ হবে, হ্যাঁ ওকে বোঝা গেল। মানে এইটা এই রেসপেক্টে অ্যানাফেজ মানে তো এমনি ক্রোমোজোম সংখ্যা হাফ হয়, এখানে দুটো ফেজই কমপ্লিট করছে, হ্যাঁ। অ্যানাফেজ 1 এ সেটা অ্যানাফেজ, আরেকবার বলুন। হ্যাঁ বলছি, অ্যানাফেজ আমাদের কি ছিল, মানে মিওসিসে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, ঠিক আছে। মিওসিস 1 এ কারণ এটা বলছে মিওসাইট মানে যে গুনিয়াম সেল, হয় গুনিয়াম নালে প্রাইমোডিয়াল জার্ম সেল, যেটা খুশি। উগোনিয়ামই আমরা যদি ধরি, তাহলে গুনিয়াম সেল 2n, তাহলে উগোনিয়াম থেকে প্রাইমারি ওসাইট হতে তাকে কি হচ্ছে মিওসিস 1 কমপ্লিট, প্রাইমারি ওসাইট দেন সেকেন্ডারি ওসাইট, মানে ওই সেকেন্ডারি ওসাইটে মেটাফেজ 1 কমপ্লিট করে মিওসিস 1 কমপ্লিট করে ফেলে, ঠিক আছে। আমরা ওভাম বা উটিড আমরা যদি বলি, মানে আগে এটা হচ্ছে ওজেনেসিসের সাথে কানেক্টেড, হ্যাঁ মানে এটা অনেক কিছু বলতে হবে। উগোনিয়াম থেকে এটা কি হয়, উগোনিয়াম যেটা ডিপ্লয়েড টুয়েন থাকে, থেকে এখানে যদিও কিছু হল্টিং স্টেজ থাকে, আমরা একবারে করে দিলাম প্রাইমারি ওসাইট। প্রাইমারি ওসাইট কি হয়, ডিপ্লয়েডই থাকে, তাই তো। প্রাইমারি ওসাইট থেকে এখানে মিওসিস, আগেই মিওসিস স্টার্ট হয়ে যায়, প্রাইমারি ওসাইট মিওসিস 1 কমপ্লিট করলে এটা সেকেন্ডারি ওসাইটে কনভার্ট হয়, ঠিক আছে। সেকেন্ডারি ওসাইট কি হয়, হ্যাপ্লয়েড হয়, এন হয়। এবার সেকেন্ডারি ওসাইট মিওসিস 2 তখন কমপ্লিট করে যদি এটা ওভাম মানে অ্যাকচুয়ালি বিফোর ফার্টিলাইজেশন স্পার্ম হেড ওভামে মেমব্রেনে টাচ করে, তখন মিওসিস 2 কমপ্লিট হয়, নাহলে এই সেকেন্ডারি ওসাইটই মেনস্ট্রুয়াল সাইক্লিক থ্রু দিয়ে বেরিয়ে যায়, মানে একটা ওভিলেশনের মাধ্যমে সেকেন্ডারি ওসাইট রিলিজ হয়ে আপনার যদি ফার্টিলাইজেশন বা স্পার্ম হেড টাচ করে, তখন এটা মিওসিস 2 কমপ্লিট করে, ঠিক আছে। মিওসিস 2 কমপ্লিট করলে এটা পৌঁছায় কোথায়, ওভাম বা উটিড কনভার্ট হয়, তো তখন ওভাম বা উটিড বলি, ঠিক আছে। তার মানে এই মিওসিস 2 ও কমপ্লিট করছে, মিওসিস 1 ও কমপ্লিট করছে। এবার মিওসিস 2 যদি কমপ্লিট করে, তাহলে তাকে অ্যানাফেজ 2 পেরিয়ে আসতে হচ্ছে, ঠিক আছে। অ্যানাফেজ 2 কারণ মিওসিস 2 তে কি আছে, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। মিওসিস 1 এ কি আছে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, ঠিক আছে। প্রোফেজ 1, মেটাফেজ 1,
অ্যানাফেজ 1, টেলোফেজ 1। আমার দরকার অ্যানাফেজ, কারণ বাকি কোনো ফেজে ক্রোমোজোম নাম্বার অ্যানাফেজ 1ই হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট হয়। ঠিক আছে? তাহলে অ্যানাফেজ 1 এ কি হবে? এক ক্রোমোজোম নাম্বারও হাফ হয়। সেই জন্য এখানে কি হচ্ছে? 2n ডিপ্লয়েড থেকে n হচ্ছে, হ্যাপ্লয়েড হয়। তাহলে কিসের জন্য? না অ্যানাফেজ 1 এর জন্য। আর অ্যানাফেজ 2 এর জন্য ক্রোমোজোম সংখ্যা হয় না, কিন্তু অ্যামাউন্ট অফ ডিএনএ হাফ হয়, হ্যাঁ? তাহলে এখানে এইটাতে আছে আমার কত? 20। তাহলে এইটাতে 20, তার মানে এর সেকেন্ডারি ওসাইটে কত হবে? 40। 40 হলে প্রাইমারি ওসাইটে কত হবে? 80। আর প্রাইমারি ওসাইটে 80, তাহলে উগোনিয়াম 80। বুঝা গেল? হুম। আচ্ছা, আরেকজন যে জিজ্ঞাসা করছিল, বোঝা গেছে? না বোঝা? হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে বলছি পারলাম। যদি G1 হ্যাঁ ফেজ স্যার। হতো, G1 যদি ফেজ দিত, G1 ফেজ হতো তাহলে 40। তাহলে আবার 40, ইয়েস 40। তখন কিন্তু আবার ও এস ফেজ কমপ্লিট করেনি, হুম কারণ ও এস পেজ অলরেডি পেরোয়নি। তাহলে এস পেজ না পেরোলে তখন 40 হয়ে যাবে, আবার হাফ। হুম ঠিক আছে? ঠিক। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমরা করি। এটা হচ্ছে চুজ ওড 1 মাইটোজেনের রেসপেক্টে ওড 1 উইথ রেসপেক্ট টু WRT, মানে রেসপেক্ট টু মাইটোজেন। হ্যাঁ, মাইটোজেন এটা আছে ইনসুলিন, অ্যাজাইড 3, অক্সিন। কিন্তু এটা অন্য জায়গার কোশ্চেন। ঠিক আছে, মাইটোজেন, সাইটোকাইনিন, সাইটোকাইনিন, সাইটোকাইনিন কোনটা হবে? অড 1, হ্যাঁ, মানে মাইটোজেন নয় এরকম। রেসপেক্ট টু ইনসুলিন। মাইটোজেন, তাই তো? মাইটোজেনের রেসপেক্টে। ঠিক আছে, ইনসুলিনও তো হরমোন, ইনসুলিনও তো কিছুটা মাইটোজেন মানে কি, যেটা মাইটোসিস ঘটায়, তাই তো? মাইটোজেনেসিস, মাইটোজেন যেগুলো মাইটোসিস। ইনসুলিন তো গ্রোথ প্রমোটিং হরমোন, গ্রোথকে প্রমোট করে না? ইনসুলিন সেল ডিভিশনেও কিছুটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে, তো গ্রোথের সাথে ইনসুলিনের কানেকশন আছে। তো অক্সিনো গ্রোথের সাথে কানেক্টেড, সাইটোকাইনিন গ্রোথের সাথে। তাহলে অ্যাজাইড ওটা একটা গ্রোথের সাথে সেরকম কোনো কানেকশন নেই, হ্যাঁ? সেই জন্য অ্যান্সার। তারপর তাছাড়া এরা সবকটাই হরমোন, এরা ওড 1 হলে অ্যাজাইড এমনিই হবে। তো মাইটোজেনের রেসপেক্টে বলেছে অ্যাজাইড মাইটোজেন নয়, হ্যাঁ? অ্যাজাইড এরা কি হয়? পয়জন। হ্যাঁ, মাইটোটিক পয়জন হিসেবে পয়জন। কাজ করে, মাইটোটিক পয়জন হিসেবে কাজ করে। ঠিক আছে, মানে বাধা দেয় অ্যাজাইড। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে অ্যাজাইড। ক্রিয়েশন, পরের প্রশ্ন। কনক্রিয়েশন occurs during A, মেটাফেজ 2, মেটাফেজ 1, 3, মেটাফেজ 2, ফেজ 2, আর হচ্ছে 4 হচ্ছে অল অফ দিস। Congregation occurs during অল অফ দিস। হুম আচ্ছা, কেন হবে অল অফ দিস? কারণ মেটাফেজই তো হয় কনভার্সেশন। মেটাফেজ 1 মেটাফেজ 2 একই হয়। হুম 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 হুম
কংগ্রেশন মানে কামিং টুগেদার, তাই তো? একসাথে আসা, কোনো জায়গায় একসাথে মিলিত হওয়া, হ্যাঁ কংগ্রেশন, তাই তো? মানে এটা হচ্ছে হুম, কংগ্রেশন টার্মটা ভাঙলেই আমাদের এখানে কংগ্রেশন মানে হচ্ছে, এর মানেই হলো অ্যাকশন অফ কামিং টুগেদার, অ্যাকশন অফ হুম, কামিং টুগেদার, একসাথে কাজ, এই তাহলে এখান থেকেই কাজটা হয়ে যাবে। মেটাফেজ, মেটাফেজ তাহলে সবকটাতেই হয়, মেটাফেজে হয়, মেটাফেজ ওয়ানেও তো হয়, মেটাফেজ প্লেটে তো ওরিয়েন্টেশন হতে হবে, তাহলে অল অফ দিস হবে। বুঝতে পারো, টার্মটার সাথে হ্যাঁ কানেক্টেড। আচ্ছা, এরকম কোশ্চেন ঠিক আছে, মোটামুটি আমাদের স্টোন প্রোটিন এগুলো দিয়ে বেশি থাকে। সেটা ইজি ইজি কোশ্চেনও আছে। সেল কুইসেন্ট স্টেজ, অনেক সময় না কুইসেন্ট স্টেজ আর সাসপেন্ডেড সেল সাইকেল, যদি কুইসেন্ট স্টেজ কার পরে আসে এরকমও কোশ্চেন দেয়, যেমন আমরা আগের দিনে বলেছিলাম, কেউ করা যাক, মানে দ্য কুইসেন্ট ফেজ কুইসেন্ট স্টেজ or G0, quiescent stage, this occurs at the end of option A, M phase, option B, G1 phase, C, S phase, D হচ্ছে G2 এম ফেজ phase। হুম, বাকিদের এম ফেজ G1. G1, ঠিক G1 হবে তো, এম ফেজ কেন হবে? জি কুইসেন্ট ফেজ মানে কি G0, তো G0 কোন দশায় আগে? হ্যাঁ G1 S G2 M, আমরা এটা বলেছিলাম। তো এম ফেজে যদি তাকে এই আমাদের G0-তে যেতে হয়, G1 কে গিয়ে G0-তে যাবে। একটা সেল কখনো এস ফেজে নেমে, মানে এস ফেজ খুব ভীষণ ভাইটাল ফেজ। ইভেন এরকমও আছে যে একটা সেলকে আরেকটা সেলের সঙ্গে ফিউজ করিয়ে দেওয়া হলো, সাপোজ আমি G1 সেলকে G2 সেলের সঙ্গে ফিউজ করিয়ে দিলাম, আর একটা G1 সেল G1 সেলকে বা G2 সেল আর একটা এস ফেজ সেলের সঙ্গে ফিউজ করিয়ে দিলাম, মানে G1 G2 যদি ফিউজ করায় তাহলে কি হবে? G1 G2 সেলটা কিন্তু আর ডিভিশনে যাবে না, এ ওয়েট করবে G1 সেলটা এস ফেজ কমপ্লিট করবে, তারপর দুজনে একসঙ্গে G2 হয়ে এমে যাবে, এরকম হয়। ঠিক আছে, এগুলো খুব সিএসআর নেটে এরকম কোশ্চেন পড়ে, তো সেলফ ফিউশন এক্সপেরিমেন্ট বলা হয়, দরকার নেই। তো এটা ভাইটাল যে মানে একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এস ফেজ। এস ফেজ সেল কখনো এস ফেজকে স্কিপ করে যেতে পারে না, যে যতই যা। আমরা ক্লিভেজ জানি, মরুলা ব্লাস্টুলা ক্লিভেজ মনে আছে? ওই যখন ফার্টিলাইজেশন হয় তখন জাইগোট ফর্মেশন হয়, কোয়েন ক্লিভেজ প্রসেসে গিয়ে দুটো ডিফারেন্ট সেলস তৈরি করে। যখন ও ডিভিশনে যায়, এই এখানে ক্লিভেজ প্রসেস, ক্লিভেজ ইজ এ ওয়ান টাইপ অফ র্যাপিড সেল ডিভিশন। ক্লিভেজেও সেল ডিভিশন হয়, কিন্তু কি হয়, খুব দ্রুত গতিতে হয়। ওখানে আবার G1 G2 অ্যাবসেন্ট থাকে, কিন্তু এস এম ফেজ প্রেজেন্ট থাকে, মানে G1 G2 অ্যাবসেন্ট থাকে ক্লিভেজে। এত র্যাপিড হয়, কিন্তু এস ফেজকে কোনোভাবে ও কোনো সেলের ক্ষমতা নেই যে এস ফেজকে স্কিপ করে গিয়ে ও অন্য ফেজে যে বেঁচে থাকতে পারবে। কারণ কি হয় না, জাইগোটের মধ্যে সমস্ত, মানে ওভামের মধ্যে সমস্ত কিছু দেয়া থাকে, অলরেডি রেডি করা থাকে, মানে সেল ডিভিশনে যাওয়ার জন্য যা যা লাগে ওজেনেসিসের মাধ্যমে ওভামের মধ্যে সবকিছু রেখে দেয়া থাকে। সেই জন্য ওই ক্লিভেজ কি হয়, র্যাপিড হয়, মানে ও G1 G2 কে স্কিপ করে ফেলতে পারে, মানে প্রোটিন সিনথেসিস দিয়ে যা যা সেল অর্গানেলি সেল ডিভিশনের জন্য যা যা লাগবে ও সবকিছু ওখানে ফার্টিলাইজ ওভামের মধ্যে থাকে। ঠিক আছে, সেই জন্যই এই ক্লিভেজে র্যাপিড সেল ডিভিশন হয়। আর
কিন্তু যতই র্যাপিড হোক এস কেউ স্কিপ করে না কিন্তু, হ্যাঁ, কোনো সেলের এমন কোনো সেল নেই, সেই জন্য এই ফেজটা খুব ভাইটাল। ঠিক আছে, সেই জন্য ও সেলকে যদি অ্যারেস্টিং ফেজে নিয়েও যেতে হয়, এস এর পর ওকে ছাড়বে না কোথাও। ঠিক আছে, মানে এস ফেজ পেরিয়ে যাওয়া মানে ও G2M ক্রস করে যাবেই। যদি ভুল হয় তাহলে সেখানে ভুল থেকে যাবে। ঠিক আছে, সেল সেখানে আসতে পরে গিয়ে হয়তো অ্যারেস্টিং ফেজে যাবে বা মারা যাবে, সেলটাকে সেল ডেথ কজ করা হবে বা এরকম কিছু প্রসেস থাকবে, কিন্তু এস ফেজ ইজ এ ভাইটাল প্রসেস। হ্যাঁ, ঠিক আছে, ঠিক। আচ্ছা, এই কোশ্চেনটা করা যাক, লাস্ট প্রশ্ন আজকে মধ্যে আমরা করবো। না, 20 করে নেবো, ঠিক আছে, 19 চলছে। বলছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ হোয়াট উইল বি রেশিও অফ সাইটোকাইনেসিস during mitosis and meiosis. Cytokinesis during mitosis and meiosis. মাইটোসিস মিওসিসে সাইটোকাইনেসিসের রেশিও কত হবে? 1:1, 2, 3:1, 1:3, 4, 1:2। এটাও একটা, যে নাম্বার অফ সাইটোকাইনেসিস, কতবার সাইটোকাইনেসিস হচ্ছে তার নাম্বার, মানে মাইটোসিসে কতবার সাইটোকাইনেসিস হয় আর মিওসিসে কতবার সাইটোকাইনেসিস হয়। 1:2. 1:2। সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমিক ডিভিশন, তাই তো? হুম। ঠিক আছে, বাকিদের একটু চিন্তা করো। সাইটোকাইনেসিস মানে হলো সাইটোপ্লাজমিক ডিভিশন, হ্যাঁ, কতবার সাইটোপ্লাজমিক ডিভিশন হয়। ঠিক আছে, তাহলে মিওসিস ওয়ানে, মিওসিসের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কতবার হবে? মানে মিওসিসে প্রোফেজ ওয়ান সিঙ্গেল সেল, প্রফেট সিঙ্গেল সেল যেটা ডিভাইস টুয়াইস হচ্ছে, দুবার করে সাইটোকাইনেসিস বলছে, তো দুবার করেই হচ্ছে, তাই তো? প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান, তারপর সাইটোকাইনেসিসে ঢুকবে। তাহলে এটা 1:2ই হবে, ঠিক কি না? না 3 হবে? At the end of 1:2 তো হচ্ছে। 1:2ই হবে, হ্যাঁ, রাইট, 1:2ই হবে, হ্যাঁ, 1:2, কারণ মিওসিস এন্ড অফ দ্য মিওসিস ওয়ান একবার, মাইটোসিসে তো একবারই হয়, মাইটোসিসে হুম। ওটা 1, আর মিওসিসে হবে, মিওসিসের ক্ষেত্রে অ্যাট দ্য এন্ড অফ মিওসিস ওয়ান একবার হবে। কখন হবে? হুম। অ্যাট দ্য এন্ড অফ মিওসিস ওয়ান আর অ্যাট দ্য এন্ড অফ মিওসিস টু। নির্দিষ্ট। এগেন অ্যাট দ্য এন্ড অফ মিওসিস টু। অ্যান্সার হবে 1:2। ঠিক আছে, লাস্ট প্রশ্ন। স্যার আগের যে উত্তরটা বললেন ওই যেটা বললেন G0 যেটা স্টেজটা, হুম
যদি নিউরন সেল হয় নিউরন ওরা তো সেল তো G0 স্টেজে থাকে, হ্যাঁ হ্যাঁ পার্মানেন্টলি জিজিরোতে চলে যায়। ঠিক, নিউরন তো ওরা আর কি ব্যাক আগে G1 থেকে জি ওয়ান থেকেই যাবে আগে জিজিরোতে। বলো হুম, হ্যাঁ, শেষ করতে দাও, তুমি শেষ করো, ঠিক আছে বলো। মানে আগে G1 এ আসে তারপরে আবার G0 তে যায়? হ্যাঁ, আগে জি ওয়ানে আসে তারপর জিজিরো। ঠিক, ঠিক আছে স্যার। এটা একটা মানে কিন্তু ইন্টারফেসে হল্টিং স্টেজে থেকে যাচ্ছে পার্মানেন্টলি জিজিরো। হুম। ঠিক, কারণ এস এর পর ওকে কিছু করতে দেবে না, মানে এসটা ভীষণ ভাইটাল ফেজ, হ্যাঁ, জন্য সেল ওই হুম। ফেজটাকে খুব প্রিসাইজলি দেখে এবং কোনোভাবে যাতে ওখানে কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, সো চেক মাইটোকন্ড্রিয়া, পয়েন্ট দিয়ে দেখে নেবে। হ্যাঁ হুম। চেক পয়েন্টের সাথে একদম correct. মাইটোকন্ড্রিয়া duplication occur in বা occurs during কোন ফেজে মাইটোকন্ড্রিয়ার ডুপ্লিকেশন হয়? G1 S, G2 মাইটোকন্ড্রিয়া ডুপ্লিকেশন। G2। মাইটোকন্ড্রিয়া কেন G2, সেটাই তো প্রশ্ন নাকি? মাইটোকন্ড্রিয়া তো সেল অর্গানেল, তাই তো, হুম। এর G2 pi হয়, অদ্ভুত ব্যাপার নাকি? মাইটোকন্ড্রিয়ার ডুপ্লিকেশন, তাহলে অপশন আছে, অপশন গুলো দিয়ে দিই। G1 আছে, G2 আছে, প্রফেজ 1 আছে, আর এস ফেজ আছে। মাইটোকন্ড্রিয়া, আচ্ছা, তাহলে আমাদের কি ক্লোরোপ্লাস্ট এই জিটুতে হবে? মাইটোকন্ড্রিয়া যদিও এটা সেল অর্গানেলি, তাহলে হওয়া মানে নিয়ম অনুযায়ী হওয়া উচিত কিন্তু আমাদের জি1 ফেজে, কিন্তু যেহেতু এরা সেমি হুম। অটোনমাস অর্গানেলি না এদের, হুম। সেই জন্য এদেরটা জিটুতে হয়। ঠিক আছে, আদার সেল, তার আদার ক্লোরোপ্লাস্টে অর্গানেলি হবে। ক্লোরোপ্লাস্ট জিটু কিন্তু, হ্যাঁ, হুম। এটা হুম। একটা, এটা একটা ব্যতিক্রম যেটা একটুখানি খেয়াল রাখতে হবে। মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট, এখানে আমরা ক্লোরোপ্লাস্টও করে দিলাম। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট যেহেতু এদের নিজস্ব ডিএনএ আছে সেই জন্য এদের জিটুতে হয়, সেমি অটোনমাস সেল অর্গানেলি। বাকি সব আবার সেন্ট্রিওল, সেন্ট্রিওলটা কোন পেজে হয়? ডুপ্লিকেশন অফ সেন্ট্রিওল সেন্ট্রি আমরা আগে বলেছিলাম সেন্ট্রিওলের ডুপ্লিকেশন এস ফেজ। এস পেজ বলেছিলাম, তাই তো? ঠিক, এস পেজ, সেন্ট্রিওলের ডুপ্লিকেশন হয় এস পেজে। ঠিক, হুম। ঠিক আছে, তাহলে কিছুটা উপকার হচ্ছে তো নিশ্চিত না? আর আমরা ঠিক আছে, আমাদের হ্যাঁ। আমাদের একটা অনলাইন কোচিং চলে, যদি কেউ ইচ্ছা দেয়